একটা দারুণ কথা ইব্রাহিমোভিচ বলছেন যে এই ম্যাচে মানে এর পুরনো যে ঘটনাটা ছিল ম্যারাডোনার হ্যান্ড অফ গড ছিল সেই ম্যাচে, এই ম্যাচে ইংল্যান্ড এক্সপেক্ট করেছিল লেফট ফুট গডের, অ্যান্ড দে রিসিভড অ্যাকচুয়ালি লেফট অ্যান্ড রাইট বোথ ফুট। সো 2 গোলে 2টা ফুটের ব্যবহার করেছেন মেসি। এখন বাকি থাকলো কি? আর আসলে আপনি যেটা বলতে যাচ্ছিলেন সেটা সহ অ্যাড করে আমরা আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ থেকে বের হয়ে যাব। না, একেবারে জ্লাতান যেটা বলেছেন একেবারে পারফেক্ট, কোনো সন্দেহ নেই। আর মেসি সম্পর্কে আমার কাছে মনে হচ্ছে যে দেখুন, আপনি তুলনাটা আসলে হয় কি, আপনি সময়ের সঙ্গে কিন্তু আপনি দেখবেন যে তুলনাটা করাটা উচিত না, কারণ প্রত্যেকে কিন্তু তার সময় কিন্তু তিনি সেরা ছিলেন, তার সময় তিনি ভালোটা পারফরমেন্স করেছিলেন। সেই সময়ের সঙ্গে এই সময়টার আপনি হয়তো একটা ইকুয়েশন করতে চাইবেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে মেসি এই সব সময় সমালোচনা, আপনি পারফরমেন্স সব কিছুর থেকে কিন্তু আপনি নিজেকে এমন জায়গায়, এমন উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছেন যে আপনি তাকে নিয়ে আর কোনো ধরনের কোনো তর্কই থাকা উচিত না। আমি এই কারণে মেসি যখন 5 নম্বর গোলটা করেছিলেন, আপনি এই বিশ্বকাপের হ্যাটট্রিকের পর প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, তারপরে তিনি 2টা গোল করেছিলেন। 5টা গোল করার পরে আমি একটা স্টোরি লিখেছিলাম যে তর্ক শেষ, মেসি ইজ দ্য বেস্ট। এবং আমার মনে হয় যে এই বিশ্বকাপের পরও এটা নিয়ে আর আলোচনা করার কোনো কিছু নাই, কারণ মেসি সেটা দেখিয়ে দিয়েছেন। আপনি বেস্ট বলবেন কাকে? দুটো ক্ষেত্রে, একটা পারফর্মার যিনি থাকবেন, যে পারফর্মার কোনো ফ্লুক না, যে পারফর্মার কিন্তু কোনো ওয়ান ম্যাচ ওয়ান্ডার না, যে পারফর্মার কোনো ওয়ান টুর্নামেন্ট ওয়ান্ডার না, যে পারফর্মার ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। তো মেসিকে আপনি দেখুন যে তিনি তো ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছেন। কোন বিশ্বকাপে, এখন 6টা বিশ্বকাপ খেলেছেন, প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে মেসি প্রথম যে অভিষেক বিশ্বকাপ হয়েছিল, সেই অভিষেক বিশ্বকাপটা দেখার জন্য তিনি খুব সম্ভবত সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলেছিলেন 2006 বিশ্বকাপে। কিন্তু সেই 6টা বিশ্বকাপে তিনি যা খেলেছেন এবং অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু এসেছেন। তো সব কিছু মিলে শুধু বিশ্বকাপ না, আমি যদি আপনি পুরো পৃথিবীর সব ফরম্যাটের ফুটবল নিয়ে যদি আপনি আলোচনা করেন, ক্লাব থেকে শুরু করে যত ইউরো টিউরো যা রয়েছে, এখানে আপনাকে মেসিকে প্রথমে রেখে তারপর বাকিদের হিসাবটুকু করতে হবে। আপনি যদি সিরিয়ালটা করতে চান তাহলে নাম্বার 1-এ মেসিকে রেখে তারপরে আপনি তালিকাটা তৈরি করবেন। আর যদি সেটা না করেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলে বায়াসড, আপনি আসলে মেসির খেলার সম্পর্কে হয়তো একটু উদাসীন, অথবা খেলা আমি জানি না আমি কি বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে মেসি এই সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন যে তিনি শুধু শতাব্দীর না, তিনি পৃথিবীর এই মর্তের, এবং সম্ভবত যদি অন্য কোনো মর্তেও ফুটবল খেলা হয়ে থাকে সেটারও তিনি সেরা খেলোয়াড়। কাসের ভাই, মেসি কি তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে? মানে আমরা যে অঙ্কে করতাম থার্ড ব্র্যাকেটের বাইরে রেখে তারপরে ব্র্যাকেটগুলো আস্তে আস্তে মেসি যেখানে আছেন তারপর থেকে আসলে শুরু হয় সিরিয়াল। ওয়েল, মানে মেসির আসলে প্রশংসা করে তো আমরা শেষ করতে পারবো না, পৃথিবীর কোনো ফুটবল বোধহয় শেষ করতে পারছেন না। মেসির যারা এখনো সমালোচনা করছেন তারা সুবুদ্ধির, তাদেরকে সুবুদ্ধির কাতারে চলে আসা। রাইট। আমার এই প্রসঙ্গে একটা বলিউডের ডায়লগ মনে পড়ে গেল, অমিতাভ বচ্চনের ডায়লগ ছিল সেটা হলো যে অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল, সিনেমার নামটা আমার ঠিক মনে নেই। সেখানে তিনি বলতেন যে মানে আমি যেখানে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়। সো আমার মনে হয় যে মেসির, আপনি যখন পৃথিবীর সেরা ফুটবলার হিসাব করবেন সেখানে মেসির নামটা সিরিয়ালে রেখে তারপর বাকিটা সাজালে হিসাবটা খুব সহজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আসলে মেসি নিয়ে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, বাট শেষ হয়নি, এখনো শেষ হয়নি। শেষ করব যে প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে 20 ইয়ার্স অফ ওয়ান্ডার লিওনেল মেসি। 20 বছরের এন্টারটেইনমেন্ট, 20 বছরের আসলে মানে কি বলবো, এই বিনোদন অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। 20 ইয়ার্স অফ ওয়ান্ডার, 20 ইয়ার্স অফ এন্টারটেইনমেন্ট, অ্যান্ড প্রতিপক্ষ 20 ইয়ার্সের থেকেও কম একটা ওয়ান্ডার কিড বিশ্বকাপের ফাইনালে। সো লামিনে ইয়ামাল, তার স্পেনের একাদশ, যারা লাস্ট ম্যাচে ফ্রান্সের এগেনস্টে 10 আউট অফ 10 ম্যাচ খেলেছে, যেখানে কোনো ভুল করেনি। ফ্রান্সের মতো সুপার অ্যাটাকিং একটা দলকে তারা আটকে দিয়েছে, মানে যাদেরকে আটকানো সম্ভব বলেই মনে করছিলেন না অনেকে, তাদেরকে আটকে স্পেন ফাইনালে এসেছে। ফার্স্ট পেনাল্টি লামিনে ইয়ামালের অর্জন। তারপর মানে এই দল স্পেন, বলা হচ্ছে যে দে লা ফুয়েন্তে এবং স্পেন দল যেরকম এক হয়ে খেলে, ইউনাইটেড হয়ে খেলে, আর্জেন্টিনাও ঠিক একই রকম, মানে গ্যাং মাফিয়া টাইপের একটা প্যাক অফ উলভস। তারা একসাথে মাঠে নামে জয়ের জন্য, পিছিয়ে গেলেও তারা ভয় পায় না, তারা জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। সো প্রবাবলি লাস্ট
ওয়ার্ল্ড কাপ 2022 ওয়ার্ল্ড কাপের থেকেও কি একটা ভালো ম্যাচ ফাইনাল আমরা 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখতে পাচ্ছি কিনা, যাচ্ছি কিনা? হওয়া উচিত। কারণটা হলো যে আপনি দুটো দলই কিন্তু ডিজার্ভিং দল হিসেবে ফাইনালে খেলছে। আপনি কিন্তু বলতে পারেন না যে কোনো দল টাই ব্রেকারে জিতে এসে এই পর্যায়ে এসেছে, বা আপনি খুব ফ্লুক কোনো ফুটবল খেলে এসেছে। তারা কিন্তু আপনার ডিজার্ভিং দল হিসেবে এসেছে, দুর্দান্ত ফুটবল খেলেছে পুরো বিশ্বকাপ জুড়ে। আর লাস্ট ম্যাচে আপনি স্পেন যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলের যদি আপনি 80%ও খেলতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা গত বিশ্বকাপে মেসি যেরকমভাবে একটা মেসির হাতে বিশ্বকাপ নিয়ে একটা পূর্ণতায় শেষ হয়েছিল, এই বিশ্বকাপটা সেই অপূর্ণতাটা নিয়েই শেষ হবে। আমার মনে হয় যে আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। সো এই কারণে আমি বলছি, কারণটা হলো যে স্পেন জানে, যখন ফ্রান্স যেভাবে দুর্ধর্ষভাবে খেলছিল তখন আমি একটা লেখা লিখেছিলাম যে এই ফ্রান্সকে থামাবে কে, এবং সেই ফ্রান্সকে থামানোর জন্য একটা দলই ছিল স্পেন, এবং স্পেন সেটা থামিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক একই রকমভাবে এই যে জেতার জেদে যে দলটা খেলে আর্জেন্টিনা, এই দলটাকে থামাবে কে? এই দলটাকে থামানোর জন্য একটা দলই রয়েছে এখানে, স্পেন। এর কারণটা হলো যে আপনি যখনই আর্জেন্টিনার সঙ্গে এই দলের সঙ্গে স্পেনের এই দলটার তুলনা করবেন, আপনি যদি দেখেন যে ইন্ডিভিজুয়াল যদি আপনি তুলনায় আসেন 1 থেকে 11 খেলোয়াড় হিসাবে, আমি এখানে অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবো। প্রত্যেকটা খেলোয়াড় তাদের জায়গায়, মেসিকে বাদ দিয়ে। মেসি এই তালিকার মধ্যে নেই। মেসি দুই দলের ভিতরে পার্থক্য শুধুমাত্র মেসি, মানে দুই দলের মধ্যে পার্থক্য মেসি, কোনো সন্দেহ নেই। পার্থক্য মেসি, মেসি তো লাইনে সবার সামনে, লাইনের সবার সামনে, এই কারণে মেসিকে রেখে আপনি হিসাবটা করবেন সেখানে। কিন্তু আপনি যদি দেখেন যে এই দুই দলের মধ্যে যদি আপনি হিসাবটা আনেন, তাহলে সেখানে আমি মনে করি যে বাদবাকি সব ক্ষেত্রে, মেসিকে ছাড়া বাদবাকি সব ক্ষেত্রে কিন্তু আপনি স্পেন এগিয়ে রয়েছে। সেটা আপনি ডিফেন্সে, মিডফিল্ডে তাদের রদ্রি, পেদ্রি এবং ওলমোজা রয়েছেন। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার যে মিডফিল্ড, সেই মিডফিল্ডটাকে আরেকটু বয়স্ক মনে হবে। কারণ এই পেসের সঙ্গে আপনি আক্রমণে ফেস করা এবং সেই সঙ্গে আপনার ট্রানজিকশনে আবার চলে আসা, এটা আমার মনে হয় যে আর্জেন্টিনার এই দলের জন্য অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে। সো এই ম্যাচটা নিশ্চিতভাবে কিন্তু আপনি এখানে স্পেন অনেক দূর এগিয়ে থাকবে। তবে বিষয়টা হলো যে দলে মেসি রয়েছে সে দলে আপনি 90 মিনিটে, মানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সেই দলটাকে আপনি রাইট অফ করে দিতে পারেন না। সো হু নোস যে আপনি ফাইনালেও আমরা একটা মেসির কাছ থেকে এরকম একটা জাদুকরী কোনো কিছু পারফরমেন্স দেখতে পাবো। তবে মেসি যদি এই বিশ্বকাপ নাও জিতেন, আমি মনে করি যে মেসির মানে অপূর্ণতা কোনো কিছু থাকবে না, মেসির মানে কোনো কিছু শেষ থাকবে না। কারণ আগেই আপনি কেন মানে লাইন অফ ডিফেন্স ক্রিয়েট করছেন কায়সার ভাই? মানে মেসি হারতে পারে, পসিবল, খেলায় হার জিত থাকবেই, এবং হারলে মেসি ভক্তরা কষ্ট পাবে, পেতেই পারে। মেসি নিজেও কাঁদবেন, সেটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে মেসির অপূর্ণতা কোনো কিছু নেই। সো তিনি এই খেলাটা, এই ম্যাচটা যদি তিনি তার মতো করে খেলবেন, তাকে নতুন করে বলে দিতে হয় না যে যাও তুমি খেলো, তুমি আনন্দ নিয়ে খেলো, এটা ইটস নাথিং ম্যাচ, এটা ফাইনাল ম্যাচ, তুমি আনন্দ নিয়ে খেলো। এটা মেসিকে বলে দেওয়ার কিছু নেই, মেসি সেটা জানেন। এবং মেসি এটাও জানেন যে তিনি যদি এটা না পান, তাও একটা তার দুঃখটা কি থাকবে, তার অপূর্ণতাটা কি থাকবে। তারপর আমি মনে করি যে এই ম্যাচটা মেসি না জিতলেও, যেটা ছিল মেসির, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত এসেছি, লেটস এনজয়। রাইট, এনজয় করবেন। এবং সেটা যদি জিততে নাও পারেন, তাও আমি মনে করি যে মেসি ইজ দ্য বেস্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন একটা ম্যাচের একটা জিনিসের জন্য শুধু আমি অপেক্ষা রয়েছি, সেটা হলো যে এই ম্যাচটা যেন আপনার কোনো মানে উপভোগ্য ম্যাচ হোক, একটা আনন্দময় ম্যাচ হোক, বোরিং না হোক। এবং অতি অবশ্যই আমি মনে করি যে এই ম্যাচেও যেন আর্জেন্টিনা আগে গোল খাক। তাহলে তো আর্জেন্টিনা জিতে যাবে কায়সার ভাই। রাকিব ভাই, আপনার কাছে আসতে চাই, মানে বেসিক্যালি ফাইনাল ম্যাচটা আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি দেখি, ইটস আ বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা ম্যাচ। আর্জেন্টিনাকে যদি এভাবে ডিফাইন করি যে আর্জেন্টিনার, আপনিও বলছিলেন যে আর্জেন্টিনা আসলে লাতিন ফুটবলের সাথে কিছুটা ইউরোপিয়ান ফুটবলও অ্যাডাপ্ট করে ফেলেছে। স্পেন সেখানে কিন্তু পিওর লাতিন টিকিটাকাতে এখনো স্টে করছে, এবং ফ্রান্সকে পুরোপুরি তারা আসলে ওয়ান টাচ টিকিটাকাতেই হারিয়েছে, যদি মানে সত্যি কথা বলে আমার কাছে মনে হয়। এখন এই বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা ম্যাচে আসলে পার্থক্য গড়ে দেবেন কে আসলে ম্যাচটাকে ডিফাইন করবেন? আচ্ছা, প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু আগের রেফারেন্সটা নিয়ে, আপনার প্রশ্নটা ছিল ইয়ামালকে নিয়ে, কিন্তু কায়সার ভাই কিন্তু মেসিতে চলে গেছেন। তার মানে ওই যে লাইনের আগে যে কারণে ইয়ামাল থাকেননি। আচ্ছা, যেটা হয়েছে যে মূলত ইয়ামালের সাথে আমি মেসির আগে একটা কথা বলি। এই ম্যাচটা আমার কাছে হচ্ছে বর্তমান মেসির সঙ্গে আগামীর মেসির, মানে ইয়ামালের বয়স এখন 19, পাসিং দ্য টর্চ টু দ্য নিউ ওয়ান, এবং কোনো সন্দেহ নেই যে তার সামনে 3-4টা ওয়ার্ল্ড কাপ হয়তো অপেক্ষা করছে, যদি তিনি প্রতিটা ওয়ার্ল্ড কাপে ফিট থাকেন। অ্যাট লিস্ট 4টা, 32 পর্যন্ত তো তিনি খেলতে পারেন। হ্যাঁ, তো ফলে তিনিও হচ্ছে
নতুন আর একটা ইতিহাস হয়তো গড়বেন ধীরে ধীরে তার জায়গায়। এবং আপনি দেখেন মাত্র 17 বছর বয়সে তিনি ইউরো জেতা দলের সদস্য, এবং 19 বছর বয়সে এখন যদি বিশ্বকাপ জেতা দলের সদস্য হন, এই তুলনা তো আসলে খুব কম। একমাত্র পেলে জিতেছিলেন 17 বছর বয়সে, প্রথম ওয়ার্ল্ড কাপটা জিতেছিলেন। এছাড়া কিন্তু নামি দামি সবাই কিন্তু একটু ম্যাচিউরড হওয়ার পরে ট্রফি জেতা শুরু করেন, বাট ইয়ামালের কেসটা ডিফারেন্ট। এবং ইয়ামালের মধ্যে আপনি যেটা খুঁজে পাবেন, তার মধ্যে একটা সাউথ আমেরিকান ড্রিবলিং টেন্ডেন্সি আছে, যেটা আমরা ইউরোপে খুব একটা পাই না। আপনি স্পেনকে বলছেন যে তারা বাকি দলটা টিকি টাকা ফুটবলটাকেই, মানে ওয়ান টাচ ফুটবল, পায়ে বল না রাখা, কিন্তু ইয়ামালের মধ্যে একটু আলাদা, তার ওই পারমিশনটা দেয়া আছে। এবং যে কারণে তিনি কিন্তু খুব মাঝখানে একটা কথাই বলেছিলেন, তার প্রিয় প্লেয়ার কিন্তু আবার নেইমারের নামও বলেছিলেন, বিকজ নেইমার ড্রিবল বেশি করেন, ওই ড্রিবলটা তিনি অ্যাডাপ্ট করেন। নেইমার হয়তো একটু 10-20% বেশি ড্রিবল করে ফেলেন, এটা আমার ব্যক্তিগত মত, যেখানে ব্যালেন্সটা তিনি করতে পারেন না অনেক সময়। কিন্তু ইয়ামাল আমরা যেখানে দেখছি যে এখন এই বিশ্বকাপে শুরুতে ইনজুরিতে ছিলেন, তারপরে ধীরে ধীরে তিনি তার পিকে উঠেছেন, কিন্তু সেমিতে উঠে, এবং তিনি সেমিতে যে গোলটা তার বাতিল হয়েছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল গোল, যে গোলটা অফসাইডে বাতিল হলো। তো আর সাথে পেনাল্টিটা তো তার আদায় করা। এখন ইয়ামালের সঙ্গে যে মেসির মধ্যে যিনি পারফর্ম করবেন, এখানে আবার বলছি তুলনাটা অসম, দুই জেনারেশনের এক ধরনের। তো সেক্ষেত্রেও যেটা হবে যে স্পেন দল হিসাবে ভালো, সাথে ইয়ামালের টনিকটা যদি যোগ হয়, স্পেন অবশ্যই একমাত্র দলই, এখন তো আছেই একটা দল যারা আর্জেন্টিনাকে হারাতে পারে। কিন্তু এই ম্যাচে কোনো ফেভারিট নাই দুনিয়ায়। কেউ যদি বলে যে ও ফেভারিট, সে ফেভারিট, এটা একদম নিজের পায়ে কুড়াল মারা হবে, কারণ এই ফেভারিট তত্ত্ব টেকেনি। আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখেন, প্রথম সেমিফাইনালে ফ্রান্স ছিল সিংহভাগ জায়গার ফেভারিট, কি হয়েছে? আপনি আর্জেন্টিনা, ইংল্যান্ড ফেভারিট ছিল। এইভাবেই সমস্ত জায়গায় আপনি যদি ওয়েবসাইটগুলো খেয়াল করেন, যারা বড় বড় এক্সপার্ট, এখন আপনি বলবেন যে সেখানে তো ব্রিটিশ মিডিয়া ডমিনেট করে বেশি, সেটা একটা পয়েন্ট হতে পারে, কিন্তু তারপরে অনেক লজিক দিয়ে তারা ইংল্যান্ডকে বলছিল। কারণ কি, আর্জেন্টিনা লাস্ট ম্যাচগুলোতে একটা মাঝারি ধরনের প্রতিপক্ষের এগেনস্টে ভুগেছে, তাদের ডিফেন্স এক্সপোজড হওয়ার ডিফেন্স আছে, অনেক কিছু বলা হচ্ছিল, কিন্তু কি হয়েছে? কিছুই হয়নি। ফলে ফাইনালে কোনো প্রেডিকশন আমরা করব তো নাই, ঠিক আছে? না, ইনফ্যাক্ট আমি ফাইনালের কোনো প্রেডিকশন আজকে আপনাদের কাছ থেকে জানতেও চাই না, কারণ আমাদের আসলে লেটস কন্টিনিউ, ফাইনাল হতে এখনো কয়েকটা দিন বাকি আছে, সো আরো বিল্ড আপ হোক, সেখানে ডাকলেও করব না।